চালিয়েছে বলে অভিযোগ। ধর্ষণের বিরুদ্ধে মিছিল করা কি পুলিশের কাজ? প্রশ্ন তুলেছেন মানবাধিকার কর্মীরা। ঘটনা প্রতিরোধ করা অথবা ঘটনা ঘটে গেলে যাতে মানুষ তার উপর আস্থা রাখে এবং তার কাছে যায়, ঘটনাটা লিপিবদ্ধ করে, মামলাটা লিপিবদ্ধ করে, এবং পুলিশের কাজ হচ্ছে সেটা তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা। ধর্ষণ প্রতিরোধে মৃত্যুদণ্ডের শাস্তি কতটা কাজ করবে, শুনবেন এ নিয়ে বিশেষ আলোচনা। এসব নিয়ে আজকের পরিক্রমা পরিবেশন করছে আমি মোয়াজ্জেম হোসেন। তবে শুরুতেই বিশ্ব সংবাদ। বিবিসি বাংলা খবর পড়ছি মাসুদ হাসান খান। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জাসিন্ডা আর্ডেন বিপুল ভোটে বিজয়ী হয়ে দ্বিতীয়বারের মতো প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। 1990-এর দশকে নিউজিল্যান্ডের পার্লামেন্টে আনুপাতিক প্রতিনিধিত্ব চালু হওয়ার পর এই প্রথম কোনো দল নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেল। জাসিন্ডা আর্ডেন বলছেন, সবাই এখন এক চরমভাবে বিভক্ত বিশ্বে বাস করছে, কিন্তু তিনি নিউজিল্যান্ডের সব মানুষের প্রধানমন্ত্রী হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় এটির উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বামপন্থী কয়েকটি সংগঠনের নেতাকর্মীদের এই লং মার্চের ডাক দেওয়া হয়েছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার পর। বামপন্থী একটি ছাত্র সংগঠনের একজন নেতা অভিযোগ করেছেন, ফেনীতে যখন আজ তাদের প্রতিবাদ সমাবেশ চলছিল তখন সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায়। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। ফ্রান্সের সন্ত্রাস দমন বিষয়ক প্রধান সরকারি কৌঁসুলি জানিয়েছেন, গতকাল প্যারিসের উপকণ্ঠে যে লোকটি একজন শিক্ষককে গলা কেটে হত্যা করেছে সে চেচেন বংশোদ্ভূত এক রুশ নাগরিক। তবে এই লোক সম্পর্কে ফরাসি নিরাপত্তা গোয়েন্দা সংস্থাগুলোর কাছে কোনো তথ্য ছিল না বলে জানিয়েছেন তিনি। স্যামুয়েল প্যাটি নামে 47 বছর বয়সী এই শিক্ষক স্কুলে মত প্রকাশের স্বাধীনতা বিষয়ে এক ক্লাস নেওয়ার সময় ইসলামের নবীর একটি বিতর্কিত কার্টুন ছাত্রদের দেখিয়েছিলেন এবং সে কারণেই তার উপর এই হামলা চালানো হয় বলে মনে করা হচ্ছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আজ সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে আবারও বিক্ষোভে যোগ দিয়েছেন। বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দেন। তরুণদের নেতৃত্বে চলা এই বিক্ষোভ প্রধানমন্ত্রীর পদত্যাগ এবং থাইল্যান্ডের রাজতন্ত্রের সংস্কার করে ক্ষমতা খর্ব করার দাবি জানাচ্ছে। বাংলাদেশের রাজধানী ঢাকার ইন্টারনেট সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলো কাল থেকে 3 ঘন্টা করে যে ধর্মঘটের ডাক দিয়েছিল তা একদিনের জন্য স্থগিত রেখেছে। ঢাকার বিপুল সংখ্যক গ্রাহক এই ধর্মঘটের ফলে ইন্টারনেট সেবা থেকে বঞ্চিত হবেন বলে আশঙ্কা করা হচ্ছিল। আপনারা পরিক্রমা শুনছেন বিবিসি লন্ডন থেকে। অনুষ্ঠানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি আমি মোয়াজ্জেম হোসেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় এটির উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। বামপন্থী কয়েকটি সংগঠন এই লং মার্চের ডাক দিয়েছিল বাংলাদেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি কয়েকটি চাঞ্চল্যকর ধর্ষণ এবং নারী নির্যাতনের ঘটনার পর। একটি ছাত্র সংগঠনের একজন নেতা অভিযোগ করেছেন, ফেনীতে যখন আজ তাদের প্রতিবাদ সমাবেশ চলছিল তখন সেখানে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সমর্থকরা হামলা চালায়। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতারা এই অভিযোগ অস্বীকার করেছেন। এই ঘটনার বিস্তারিত আমি জানতে চেয়েছিলাম ঢাকায় বিবিসির নাগিব বাহারের কাছে। মজেম, আসলে বাম গণতান্ত্রিক জোটগুলোর, বাম রাজনৈতিক জোটগুলোর আসলে যেই সংগঠনগুলো তারা লং মার্চ যেটা আয়োজন করার কথা ছিল তাদের ঢাকা থেকে নোয়াখালীর বেগমগঞ্জ পর্যন্ত, তো তারা গতকালকে এই লং মার্চটা হয়েছে, তারা ঢাকা থেকে রওনা দিয়েছে এবং রাত্রেবেলা তারা ছিল ফেনীতে। তো আজকে সকালে ফেনী থেকে তাদের বেগমগঞ্জে যাওয়ার কথা নোয়াখালীর। তো ফেনী থেকে তারা যখন শুরু করে তখন ফেনী শহীদ মিনারের কাছে একটা সমাবেশ করেছিল তারা, যেখানে প্রথম দফায় সংঘর্ষের ঘটনাটা ঘটে। তো সেখানে একজন নেতা, বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের কেন্দ্রীয় সভাপতি মাসুদ রানা, তার সাথে আমার কথা হয়েছে। তো তিনি যেটা অভিযোগ করেছেন যে আসলে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত ফেনীতে স্থানীয় যারা রয়েছে তারাই তাদের উপরে হামলা করেছে। প্রথম দফা তারা যখন একটা সমাবেশ করছিল শহীদ মিনারে সেখানে হামলা হয়, দ্বিতীয় দফা হামলা হয় তাদের বাসগুলো যেখানে রাখা ছিল সেই জায়গায় তারা যখন উঠতে যায় তখন তাদের উপরে দ্বিতীয় দফা হামলা হয় এবং মাসুদ রানা বলছেন যে তাদের 40 জনের বেশি সদস্য আহত হয়েছেন। এই সংখ্যাটা এক এক পক্ষ থেকে এক এক রকম আসছে, কিন্তু স্থানীয় লোকজনের সাথে কথা বলে যেটা জানা যাচ্ছে যে স্থানীয় একজন এমপির প্ল্যাকার্ডের উপরে
তারা বেশ কিছু মন্তব্য লিখেছিল যেগুলো আসলে এমপির সমর্থকরা যেটাকে ভালোভাবে নেননি, এবং মন্তব্যগুলো লেখা হয়েছিল ধর্ষকদের পাহারাদার, ধর্ষক, রেপিস্ট, এই ধরনের মন্তব্য লেখা হয়েছিল, যেটার কারণে তাদের উপরে হামলা করা হয়েছে বলে স্থানীয়রা মনে করছেন। তো এই যে বলা হচ্ছে আওয়ামী লীগ বা তাদের ছাত্র সংগঠনের সমর্থকরা এই হামলা চালিয়েছে, এ ব্যাপারে তাদের বক্তব্য কি, সেই দলটির বক্তব্য কি? মোয়াজ্জেম, এ ব্যাপারে আমার ফেনী সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুসেন চন্দ্রশীল, তার সাথে কথা হয়েছে। তো তিনি যেটা বলছেন যে সেই শহীদ মিনারের আশেপাশে যখন তারা শহীদ মিনার এলাকায় যখন লং মার্চ করে যারা গিয়েছিল, তারা যখন সকালে সমাবেশ করছিল, সেই সমাবেশ করার সময় শহীদ মিনারের আশেপাশে এলাকায় স্থানীয় এমপির পোস্টার এবং প্ল্যাকার্ড ছিল। যেই পোস্টার এবং প্ল্যাকার্ডে বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ছবি ছিল এবং বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিও ছিল। তো সেসব প্ল্যাকার্ডে যারা আসলে লং মার্চ করতে গিয়েছিলেন, তারা ওই সব প্ল্যাকার্ডে আপত্তিকর মন্তব্য, যেগুলো বলা হচ্ছে যে ধর্ষকদের পাহারাদার, ধর্ষক, এই ধরনের কথা লিখেছেন, এবং যেটা দেখে স্থানীয় জনগণই আসলে উত্তেজিত হয়ে তাদের উপরে হামলা চালায়। আওয়ামী লীগ যেটা বলছে যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে সেটা অসত্য। তারা বলছে ছাত্রলীগ বা আওয়ামী লীগের কোনো ধরনের সংগঠন এটার সাথে জড়িত না। তারা বলছেন সাধারণ মানুষই উত্তেজিত হয়ে আসলে তাদের উপরে আক্রমণ করে। বলছিলেন বিবিসির নাগিব বাহার। বাংলাদেশে পুলিশ আজ ধর্ষণ এবং নারী নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা তৈরি করতে দেশজুড়ে প্রায় ৭,০০০ এলাকায় এক নজিরবিহীন সমাবেশ করেছে। পুলিশ কর্মকর্তারা বলছেন, অপরাধের বিরুদ্ধে সবাইকে তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন করতে এমন কর্মসূচি পালন করেছেন তারা। যদিও মানবাধিকার সংগঠনগুলো বলছে, পুলিশ মামলা নেওয়া থেকে শুরু করে তদন্ত পর্যন্ত সব কাজ ঠিকমতো করলে আজ এরকম পরিস্থিতি তৈরি হতো না। ঢাকা থেকে আরও জানাচ্ছেন রাকিব হাসনাত। বাংলাদেশে সাম্প্রতিক সময়ে কয়েকটি ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় এখনও তোলপাড় চলছে দেশজুড়ে। নানা সংগঠন চালিয়ে যাচ্ছে প্রতিবাদ বিক্ষোভ। এর মধ্যেই আজ সারা দেশে প্রায় ৭,০০০ ধর্ষণ ও নারী নির্যাতন বিরোধী সমাবেশের আয়োজন করল বাংলাদেশ পুলিশ। এই নারী নির্যাতন এবং ধর্ষণ থামবে না যতক্ষণ পর্যন্ত আমাদের মাইন্ডসেট পরিবর্তন না হয়। যে ধর্ষণের সাথে যদি কেউ সম্পৃক্ত থাকে, সে যে দলেরই হোক, তাকে আইনের আওতায় আনতে হবে। আমরা যদি এরকম পাই, আইনের সর্বোচ্চ প্রয়োগ করতে আমরা কখনো দ্বিধান্বিত হব না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই সমাবেশের মতো দেশের সব জায়গাতেই সমাবেশগুলোতে পুলিশ কর্মকর্তারা ছাড়াও নারী, সুশীল সমাজসহ নানা সংগঠনের প্রতিনিধিরা সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ যোগ দিয়েছেন। ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার শাহ মোহাম্মদ আবিদ হোসেন বলছেন, এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল সমাজের প্রতিটি ক্ষেত্রের মানুষকে নারী নির্যাতন বা নিপীড়ন সম্পর্কে সচেতন করানো। আমাদের মনে হয়েছে শুধুমাত্র রিঅ্যাক্টিভ পুলিশিং, যেটা ধরেন ঘটনা ঘটার পরে মামলা তদন্ত বা অন্য বিষয়গুলো, এটার পাশাপাশি প্রিভেন্টিভ একটা বিষয় আমাদেরকে নিতে হবে প্রোঅ্যাক্টিভ পুলিশিং হিসেবে। এবং এই কারণেই মাননীয় আইজিপি মহোদয় সমস্ত পুলিশ ইউনিটকে নির্দেশনা দিয়েছেন এরকম একটা সভার আয়োজন করে একটা সেন্সিটাইজেশন প্রোগ্রামের মতো বলা যেতে পারে, যে হ্যাঁ, সবাইকে সতর্ক করা, সবার দায় দায়িত্বকে নতুনভাবে রিডিফাইন করা, বা সবাইকে একটা ভাবনা তৈরি করা যে হ্যাঁ, আমাদেরও হয়তো কিছু করার আছে। কিন্তু মানবাধিকার সংস্থা আইন ও সালিশ কেন্দ্রের সিনিয়র উপপরিচালক নীনা গোস্বামী বলছেন, পুলিশের জন্য এ ধরনের সমাবেশ নজিরবিহীন। একটা ঘটনা ঘটে যাওয়ার পর তাদের যে দায়িত্ব, সেই দায়িত্বটা কি তারা ঠিকমতো পালন করে কিনা, এবং ইতিমধ্যে এতদিন পর্যন্ত যতগুলো মামলা হয়েছে, যারা ভিকটিম, সার্ভাইভার, তাদের পক্ষে তারা কতটুকু দাঁড়িয়েছে। তারা যে আজকে সমাবেশ করেছে, সমাবেশ করার অধিকার সকলেরই আছে, কিন্তু কোন দেশে পুলিশ হলো এইভাবে সমাবেশ করে, এটা আমরা কখনো দেখি না। আরেকজন মানবাধিকার সংগঠক নূর খান লিটন বলছেন, পুলিশের বরং আগে উচিত ভিকটিম যাতে নির্ভয়ে অভিযোগ করতে তাদের কাছে যেতে পারে সেটি নিশ্চিত করা, এবং অপরাধের প্রমাণ সংগ্রহ করে অপরাধীকে বিচারের মুখোমুখি করানোর দক্ষতা অর্জন করা। ঘটনা প্রতিরোধ করা অথবা ঘটনা ঘটে গেলে যাতে মানুষ তার উপর আস্থা রাখে এবং তার কাছে যায়, ঘটনাটা লিপিবদ্ধ করে, মামলাটা লিপিবদ্ধ করে, এবং পুলিশের কাজ হচ্ছে সেটা তদন্ত করে দোষীকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসা, অর্থাৎ আদালতে সোপর্দ করা, চার্জশিট দেওয়া। কিন্তু দুঃখজনক হচ্ছে পুলিশ এই সব ব্যাপারে তার উপর অর্পিত দায়িত্বগুলো যথাযথভাবে পালন না করে আজকে মানুষ যখন আস্থাহীনতায় ভুগছে, একজন
ভুক্তভোগী, একজন বিপদগ্রস্ত মানুষ পুলিশের কাছে আশ্রয় পাবার যে আস্থা থাকা দরকার সেটা পুলিশের সেটা জনগণের ভিতর নেই। যদিও পুলিশ কর্মকর্তা শাহ মোহাম্মদ আবিদ হোসেন বলছেন, তারা মনে করেন পুলিশ তার কাজ ঠিকমতোই করে যাচ্ছে। পুলিশের যেমন দায়িত্ব আছে, এখানে প্রসিকিউশনের দায়িত্ব আছে, তারপরে বিজ্ঞ বিচারক মণ্ডলীর সেটাও কিন্তু আলাদাভাবেই উল্লেখ করতে হবে। বা আমরা কিন্তু খুব কমন প্রবণতা হচ্ছে খুব সহজেই পুলিশকে দায় দিয়ে আমরা কিন্তু দায় মুক্তি ঘটাই আর। তো এটা আসলে সুযোগটা খুবই কম। পুলিশের যে বিষয়গুলো, ধরেন ঢাকা মেট্রোপলিটন পুলিশে এই গত জানুয়ারি থেকে পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, আমরা কিন্তু প্রত্যেকটা ঘটনায় একদম সফল হয়েছি, মামলার উদ্ঘাটনের বিষয়ে। দুই একটা মামলা হয়তো ধরেন আমরা পরিপূর্ণভাবে পেয়েছি কি পারি নাই, এটা অন্য বিষয়, কিন্তু আমাদের কিন্তু আনডিটেক্টেড কোনো মামলা নেই। তবে মানবাধিকার সংগঠক নূর খান লিটন ও নীনা গোস্বামী মনে করছেন, অন্যদের মধ্যে সচেতনতার চেয়ে বরং পুলিশের কাছে গিয়ে অভিযোগ করলে পুলিশ সত্যিকারভাবেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে। জনমনে এ বিশ্বাস তৈরি করাটাই পুলিশের জন্য এখন বড় চ্যালেঞ্জ। ঢাকা থেকে রাকিব হাসনান। ভারতের উত্তরপ্রদেশের মথুরায় হিন্দুদের ভগবান কৃষ্ণের জন্মভূমি বলে যে জায়গাটিকে দাবি করা হয়, সেখানে অবস্থিত একটি মসজিদ এবং সংলগ্ন ঈদগাহ সরিয়ে নেওয়ার একটি মামলা আজ আদালত গ্রহণ করেছে। এর আগে একই মামলা নিম্ন আদালত খারিজ করে দিয়েছিল। অন্যদিকে কাশী বা বেনারসের বিখ্যাত বিশ্বনাথ মন্দিরের পাশেই যে জ্ঞানবাপী মসজিদ আছে তা নিয়েও একটি মামলা গ্রহণ করেছে সেখানকার আদালত। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরে অযোধ্যার পর কাশী এবং মথুরায় তাদের মন্দির পার্শ্ববর্তী মসজিদগুলো সরানোর দাবি করছিল। বিশ্লেষকরা মনে করছেন, রাম জন্মভূমির পরে এবার সেই লক্ষ্যেই অগ্রসর হচ্ছে হিন্দুত্ববাদী সংগঠনগুলো। কলকাতা থেকে আরও জানাচ্ছেন অমিতাভ ভট্টশালী। মথুরার জেলা জজ শুক্রবার এমন একটি আপিল মামলা গ্রহণ করেছেন, যেটিতে কৃষ্ণের জন্মস্থল বলে পরিচিত কাটারা কেশবদেব থেকে শাহী মসজিদ সরিয়ে দেওয়ার আবেদন জানানো হয়েছে। এর আগে ওই একই মামলা নিম্ন আদালতে খারিজ হয়ে গিয়েছিল। অযোধ্যার রাম জন্মভূমি বাবরি মসজিদ মামলার মতোই এখানেও মামলার প্রথম আবেদনকারী কৃষ্ণের বিগ্রহটি। ওই মূর্তির ঘনিষ্ঠ বন্ধু হিসাবে পরিচয় দিয়ে রঞ্জনা অগ্নিহোত্রী নামে এক নারী সহ আরও 6 জন মামলার আবেদনকারী। মামলাটি গ্রহণ করে শুনানির জন্য আদালত নভেম্বরে তারিখ দিয়েছে। মামলাকারীর আইনজীবী বিষ্ণু জৈন সংবাদ মাধ্যমকে বলছিলেন, हमारा स्पष्ट रूप से कहना यही था कि भक्त और डेटी दोनों को राइट होता है केस दायर करने का, अगर शिकायत और अगर ट्रस्टी नेग्लिजेंट रहा है और उसके सामने মিস্টার জৈনের কথায় বিগ্রহ এবং ভক্ত দুজনেরই অধিকার আছে মামলা দায়ের করার। মন্দিরের ট্রাস্টি বা সেবায়েতদের অবহেলার ফলে যদি মন্দিরে অবস্থিত বিগ্রহের সম্পত্তি বেদখল হয়ে যায়, তাহলে মামলা করার সম্পূর্ণ অধিকার রয়েছে। রাম জন্মভূমি মামলাতেও সুপ্রিম কোর্ট এই অধিকারকে স্বীকৃতি দিয়েছে। সে কথাই আদালতে জানানোর পরে মামলাটি গ্রহণ করেছেন জেলা জজ, বলছিলেন বিষ্ণু জৈন। নিম্ন আদালতে যে মূল মামলাটি দায়ের হয়েছিল সেখানে বলা হয়েছিল, কৃষ্ণের জন্মস্থানেই মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনকালে 1669 থেকে 70-এর মধ্যে মসজিদটি তৈরি হয়। ওই জায়গার প্রতিটা ইঞ্চি কৃষ্ণের ভক্তদের কাছে পুণ্যভূমি। সেই জায়গা বেদখল করে বেআইনিভাবে একটি নির্মাণ করা হয়েছে। 1968 সালে হিন্দু ও মুসলমানদের মধ্যে যে চুক্তিতে জায়গা ভাগাভাগি হয়েছিল সেটাও বাতিলের দাবি করা হয়েছে মামলায়। অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সদস্য ও অযোধ্যা মামলার প্রধান আইনজীবী জাফরিয়ব জিলানি বলছিলেন, उनको इस देश की सियासत अपने अंदाज से करनी है, जो उनकी जरूरत होगी उस लिहाज से वो तो उठाइए, उनको रोक नहीं सकता है करने में, देश में जमहूरियत है। মিস্টার জিলানির কথায়, তারা তাদের মতো করে দেশ চালাতে চাইছে, তাদের প্রয়োজন মতো ইস্যু তারা তুলে ধরছে। এখন মামলা করা থেকে তো কাউকে আর আটকানো যায় না, দেশে গণতন্ত্র আছে, যে কেউই আদালতে যেতে পারেন, বলছিলেন মিস্টার জিলানি। হিন্দুত্ববাদী সংগঠনগুলো দীর্ঘদিন ধরেই স্লোগান দিয়ে আসছে, অযোধ্যা সবে শুরু, এরপরে একে একে মথুরা এবং কাশী অর্থাৎ বেনারস থেকেও তাদের ভাষায় হিন্দু মন্দির দখল করে মসজিদ তৈরি হয়েছিল যেসব জায়গায়, সেগুলোর দখল নেওয়া হবে। অযোধ্যায় আরএসএস এবং বিজেপি, বজরং দল বা বিশ্ব হিন্দু পরিষদ সরাসরি জড়িত থাকলেও মথুরা এবং কাশীর মামলার ব্যাপারে তাদের কোনো হাত নেই বলেই হিন্দুত্ববাদী নেতারা দাবি করছেন। কথা বলেছিলাম উত্তরপ্রদেশে বিবিসির সংবাদদাতা সমিরাত মাজ মিশ্রর সঙ্গে। भारतीय जनता पार्टी हो, आरएसएस हो, ये लोग कहते हैं कि नहीं, अब ये हमारे एजेंडे में नहीं है, ये सारी चीजें नहीं है, लेकिन ये ऐसा माना जाता है कि अगर মিস্টার মিশ্রর কথায়, ভারতীয় জনতা পার্টি বা আরএসএস বলছে যে যারা মামলা করেছে তারা তাদের সঙ্গে সংশ্লিষ্ট নয়, কিন্তু এটাও ঘটনা যে মথুরা আর কাশী নিয়ে যারা মামলা করেছেন তাদের সঙ্গে কোনো না কোনোভাবে হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সম্পর্ক আছে। অযোধ্যায় মন্দির নির্মাণ শুরু হবার পরে তো রাম জন্মভূমির ইস্যুটা শেষ হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবেই অন্যান্য মন্দিরগুলোর দাবিও এখন উঠবে, না হলে ইস্যুটা জিয়ে রাখা যাবে কিভাবে? ব্যাখ্যা সমিরাত মাজ মিশ্রর। মথুরা নিয়ে যখন মামলা দায়ের হয়েছে, প্রায় একই সময় কাশী নিয়েও সেখানকার আদালতে মামলা দায়ের করা হয়েছে।
দুটি মামলারই প্রাথমিক শুনানি পুজো এবং দেওয়ালির ছুটির পরে আদালত খুললে হবে। কলকাতা থেকে অমিতাভ ভট্টশালী। এবার একটি বিশেষ আলোচনা অনুষ্ঠানের জন্য আপনাদের নিয়ে যাচ্ছি ঢাকা স্টুডিওতে। সেখানে আছেন সহকর্মী রাকিব হাসনাত। ধন্যবাদ মুয়াজ্জেম। বিবিসি বাংলার আজকের বিশেষ আলোচনায় অংশ নিচ্ছেন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক নজিবুল্লাহ হিরু এবং আইন ও সালিশ কেন্দ্র মানবাধিকার সংগঠন তার সিনিয়র উপপরিচালক নীনা গোস্বামী। ঢাকা স্টুডিও থেকে আমি দুজনকে স্বাগত জানাচ্ছি। দুজনে ইতিমধ্যেই আমাদের সাথে সংযুক্ত হয়েছেন টেলিফোনে। আজকের যে আলোচনাটি আমরা করতে যাচ্ছি সেটি হলো যে বাংলাদেশের সাম্প্রতিক সময়ে নারী ধর্ষণ এবং নির্যাতনের বেশ কয়েকটি ঘটনা ব্যাপকভাবে আলোচনায় এসছে এবং এ নিয়ে প্রতিবাদ বিক্ষোভে ধর্ষণের শাস্তি হিসেবে মৃত্যুদণ্ডের দাবি উঠে এসেছিল এবং সরকারও বিদ্যমান আইনে সংশোধনী নিয়ে মৃত্যুদণ্ডের বিধান এনেছে এবং অধ্যাদেশ জারি হয়েছে। কিন্তু সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের পক্ষে যেমন অনেকে বলেছেন, তেমনি অনেকেই সোচ্চার ছিলেন বা আছেন এর বিপক্ষেও। বিশেষ করে মানবাধিকার সংগঠনগুলো বরাবরই ধর্ষণের জন্য বিদ্যমান আইনের প্রয়োগে জোর দিয়ে আসছিল। তো এই যে মৃত্যুদণ্ডের পক্ষে বিপক্ষে এত বিতর্ক কেন? নীনা গোস্বামী, আপনাকে দিয়েই শুরু করছি। ধন্যবাদ। এখানে কোনো আমি মনে করি যে পক্ষ বিপক্ষের কোনো বিষয় না, এটা হলো একটা দাবিটা হলো যারা যারা ধর্ষণের শিকার হচ্ছেন সেই ধরনের নারী যারা, তাদের বিচার প্রাপ্তির আকুতি এবং সেই সাথে নারী সংগঠন ও মানবাধিকার সংগঠনগুলোর দাবি যে বিচারটা যেন নিশ্চিত হয়। এই দাবিটা কিন্তু বিচার নিশ্চিতকরণের দাবি। এটা কিন্তু কোনো এমন দাবি না যে না এখানে শাস্তি মানে মৃত্যুদণ্ড আনতে হবে বা আনতে হবে না, বা পক্ষে বা বিপক্ষের বিষয়। তবে মৃত্যুদণ্ড অন্যান্য জায়গা থেকে যখন চাচ্ছিল অন্যান্য সংগঠন বা সাধারণ মানুষের মধ্যে থেকে, সেটা একটা জায়গা। কিন্তু আমরা যখন সরাসরি সার্ভাইভারদেরকে আইনি সহায়তা দিচ্ছি, আমরা যখন দেখছি যে কতগুলো মামলার বিচারের রায় হচ্ছে, কতগুলো তাদের পক্ষে আসছে, কতগুলো মামলার বেকসুর খালাস হয়ে যাচ্ছে আসামিরা, সেই স্ট্যাটিস্টিক্স বলে যে বিচার প্রাপ্তিতে অনেকগুলো বাধা আছে। বিচার নিশ্চিত করাটাই একটা বড় চ্যালেঞ্জ। সেখানে শাস্তি বাড়ানো বা শাস্তির পরিমাণ কমানো সেই জায়গাটা বড় চ্যালেঞ্জ নয়। আমাদের বিদ্যমান যে আইনটা ছিল সেই আইনে কি ধর্ষণের শাস্তি যথাযথ শাস্তি, এটা আপনারা কি কনভিন্স ছিলেন যে হ্যাঁ ওই আইনেই এই ধর্ষণের মতো অপরাধের যথাযথ শাস্তি হওয়া সম্ভব? আমি আসছি, ধর্ষণের জন্য বিদ্যমান আইনে যে শাস্তি ছিল, ধর্ষণের জন্য যাবজ্জীবন কারাদণ্ড, এবং ধর্ষণের কারণে যদি মৃত্যু ঘটে সেক্ষেত্রে মৃত্যুদণ্ড কিন্তু ছিলই। তবে এখন শুধু নতুন আনা হয়েছে ধর্ষণের কারণেও মৃত্যুদণ্ড। কিন্তু তারপরেও কিন্তু আমাদের দেশে এমন কোনো আইন নাই যেটাতে শুধুই মাত্র শাস্তি মৃত্যুদণ্ড। এটা হতে পারে না। এটা হলেই কিন্তু আবার হাইকোর্টে এটা চ্যালেঞ্জ হবে এবং সেক্ষেত্রে সেই জায়গায় আবার সরকারকে বলবেন উচ্চ আদালত থেকে যে যে সমস্ত সেকশনগুলোতে শুধুমাত্র মৃত্যুদণ্ড হতে পারে না, এবং সেটা এর আগেও কিন্তু একটা মামলা হয়েছে এবং সেখান থেকে বলা হয়েছে যে শুধুমাত্র মৃত্যুদণ্ড যে সমস্ত সেকশনে আছে সেগুলোকে অথবা যাবজ্জীবন কারাদণ্ড আনতে হবে। কাজে এখনো যে আইনটা হলো এটাতে যাবজ্জীবন কারাদণ্ড ছিলই, এখানে শুধু অ্যাড করা হয়েছে মৃত্যুদণ্ড অথবা মানে যাবজ্জীবন কারাদণ্ড। নজিবুল্লাহ হিরু, আপনি শুনছিলেন নীনা গোস্বামীর কথা। এই শাস্তির ব্যবস্থা ছিলই, যদিও দাবি উঠছিল মৃত্যুদণ্ড, কিন্তু যাবজ্জীবন কারাদণ্ডের ব্যবস্থা ছিল। কিন্তু অনেকেই বলছেন যে আইনের আসলে যথাযথ প্রয়োগ হচ্ছিল না বলে অপরাধটা কমছিল না বা নিয়ন্ত্রণে আনা যাচ্ছিল না। সে কারণে এইটি নিয়েও কথা ওঠে এবং এই মৃত্যুদণ্ডের বিধানের পরেও আপনি দেখেছেন বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকের সমালোচনাও করছে। আপনি কি বলবেন? ধন্যবাদ। আইনের প্রয়োগ হচ্ছে না এই কথাটা যদি বলা হয়, আমি বলবো এই কথাটা সম্পূর্ণ ভুল। কিছুক্ষণ আগে নীনা গোস্বামী আপনাদের সামনে উপস্থাপন করেছেন বক্তব্যে, বাংলাদেশে বেশ কয়েকটি Need a professional website? I created one for our startup using Wix. Let me show you how it is. First, go to wix.com. Our startup মানুষকে সাহায্য করার জন্য is constantly evolving, and we need a website that can do this. এর মধ্যে আইন সালিশ কেন্দ্র আছে, ব্লাস্ট আছে, এবং আমাদের মাননীয় সরকার বাহাদুর লিগ্যাল এইড সারা দেশে সৃষ্টি করেছেন, সেখানেও আছে।
এতগুলো প্রসিকিউশন ইউনিটের বাইরেও শুধু একজন ভুক্তভোগী নারী বা শিশুকে ন্যায় বিচার পাওয়ার জন্য এই সমস্ত প্রতিষ্ঠানগুলো নিরলসভাবে কাজ করে যাচ্ছে, তাহলে আমি বলবো আইনের যথাযথ প্রয়োগ হচ্ছে না, এই কথাটা সম্পূর্ণ মিথ্যা। এই কথাটা মৃত্যুদণ্ডের প্রসঙ্গ যেটা আসছে, আমাদের এখন চলমান আইন যা ছিল, চলমান আইনে কিন্তু মৃত্যুদণ্ড ছিল। চলমান আইনে ধর্ষণের সংজ্ঞা দেওয়া হয়েছে 9 ধারায়। 9-এর 3 ধারার ভিতরে চলমান আইনে গ্যাংরেপ যখন ছিল, গ্যাংরেপের জন্য সেখানে যদি কোনো কারণে গ্যাংরেপ হয়, মারা যায় অথবা আহত হয়, তার কারণে মৃত্যুদণ্ডের একটা প্রশ্ন ছিল। যা আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে টাঙ্গাইলে একটা নারী শিশু নির্যাতন দমন আইনের মামলায়, ধর্ষণের মামলায় এই 9-3-এর পূর্বেকার আইনে একটা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এখন আমাদের এই সময় 9-এর 1 ধারাটাকে শুধু চেঞ্জ করা হয়েছে। মৃত্যুদণ্ড ছিল গ্যাংরেপের সময়। গ্যাংরেপে যদি মৃত্যুদণ্ড হয় সেটা তো মৃত্যুদণ্ড। এখন যদি একজন কর্তৃক যদি ধর্ষিত হয়, এই ধর্ষণের জন্য সমাজের বিভিন্ন স্তর থেকে দেখেছেন একটা আন্দোলনের মতো বেরিয়ে এসেছে একটা আওয়াজ যে মৃত্যুদণ্ড চাই, ফাঁসি চাই, মৃত্যুদণ্ড চাই, এরকম। সেই সামাজিক চাহিদা অনুযায়ী এবং বর্তমান অবস্থার প্রেক্ষাপটে আমাদের বঙ্গবন্ধু যোগ্য কন্যা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকার 9-এর ভিতরে যাবজ্জীবন সাজার সঙ্গে শুধু সংযুক্ত করেছেন মৃত্যুদণ্ডের না, অর্থাৎ একটি সামাজিক আন্দোলনগুলো থেকে একটা দাবি উঠছিল মৃত্যুদণ্ড। এবং আপনি জানেন যে যেমন ধরুন 2019 সালে পুলিশ বলছে যে 5400 জন নারী এবং 815টি শিশু ধর্ষণের অভিযোগে মামলা হয়েছিল। এগুলোর মধ্যে কতগুলোর বিচারের পর শাস্তি হয়েছে সে প্রশ্ন, সেটার কোনো সঠিক পরিসংখ্যান পর্যন্ত পাওয়া যায় না, কারণ বেশিরভাগ ক্ষেত্রেই এগুলো এখন পর্যন্ত ঝুলছে, অর্থাৎ বিচার প্রক্রিয়া শেষ হয়নি। এবং অনেকেই বলেন যে এই হতাশা থেকেই মানুষ আসলে মৃত্যুদণ্ড কিংবা অনেক সময় অনেকে ক্রসফায়ারের মতো বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এই ধরনের বিষয়গুলো উঠে আনেন তাদের দাবিতে। আপনি কি একমত হবেন এর সাথে? না, আমি আপনার বক্তব্য একটু তথ্যগত বিভ্রাট আছে। আমি কিছুক্ষণ আগেই ইন্টারনেটে সার্চ করে দেখলাম, বাংলাদেশের আইন সালিশ কেন্দ্র 2019 সনে আপনার ধর্ষণজনিত যে ঘটনাগুলো মার্ক করেছে, সেখানে প্রায় 1500-র মতো ধর্ষণের ঘটনা ঘটেছে, যেটা 18 সনে ছিল 750-র মতো, ডাবল হয়েছে, 4500-5000 না। আমি যেটা বলেছি সেটা বাংলাদেশ পুলিশের হিসাব। প্রতিটা ধর্ষণের ব্যাপারে মামলা হয়েছে, থানার কাছে কমপ্লেইন দিয়েছে, থানা যথাযথভাবে চেষ্টা করেছে সেই মামলাকে তদন্ত করে সঠিক অপরাধীদেরকে আদালতের সামনে উপস্থিত করার জন্য। আদালতে যখন আসামিরা আসার পর আমি প্রথমেই শুরুতে বলেছিলাম আমাদের বিভিন্ন এনজিও এবং স্বেচ্ছাসেবী অনেক সংগঠনরাও আছেন এবং আমাদের একটা প্রসিকিউশন ইউনিট আছে। ঢাকায় 10টা 11টা নারী শিশু ট্রাইব্যুনাল আছে, এগুলোতে র্যান্ডাম বিচার হচ্ছে। এই বিচারের ভিতরে গিয়ে আমাদের দেশে একটা বিষয় আমাদেরকে জানতে হবে যে বিচার হচ্ছে না কোন মামলাগুলো, এগুলোকে মার্ক করে আনতে হবে। মার্ক করে বলবে এই মামলাগুলোকে মার্ক করো, মার্ক করে বলবে যে এগুলো কেন বিচার হচ্ছে না, বিচার বিলম্বিত হচ্ছে কেন। বিলম্বিত হওয়ার অনেকগুলো কারণ থাকে, সেই কারণগুলোর মধ্যে পড়েছে কিনা আমাদের সেটা দেখতে হবে। এই কারণগুলোর মধ্যে একটা হলো, সবার আগে আমাদের ভাবতে হবে সাক্ষীর সুরক্ষা। একজন আদালতে সাক্ষী দিয়ে যাবেন, হয়তো দেখা গেল যে সাক্ষী দেওয়ার ভয়ের কারণে হয়তো সে দিচ্ছেন না, তাকে সাক্ষীর সুরক্ষা নানা কারণে প্রমাণ করা, মানে প্রমাণ বা সাক্ষ্য উপস্থাপন একটু কঠিন হয়। কিন্তু বিষয় আছে যেমন প্রসিকিউশন ইউনিট যারা আছেন তাদেরকে মামলার প্রতি যথেষ্ট দরদ নিয়ে মামলা করতে হবে। তার দায়িত্ব হলো প্রসিকিউশনের মামলাকে তুলে ধরা। এখন আপনি আমাকে বলেন, আমি জানি না কত বছর আগে আমাদের একজন পিপি পেতেন 500 টাকা, সেই 500 টাকা প্রতিদিনের তার মজুরি। 10টা মামলা করুক, 20টা মামলা করুক, অর্থাৎ অনেক সীমাবদ্ধতা আছে। আমাদের সময় তো একটু কম, আমরা একটু অন্য আরো প্রশ্নে যাই। সেটার কারণে আমি মনে করি যদি কিছু মামলা
বিলম্বিত বিচার হয়ে থাকে এই সমস্ত কারণে। কিন্তু নীনা গোস্বামী, আমি একটু আপনার কাছে আবার আসি। নজিবুল্লাহ হিরুর বক্তব্য শুনছিলেন আপনি। বিশ্বের বহু দেশে মৃত্যুদণ্ডের বিধান রহিত করা হচ্ছে বা হয়েছে, এবং অনেক দেশে বিধানটা থাকলেও চর্চা নেই। বাংলাদেশে কেন এমন দাবিটা উঠল? যেহেতু একটা চোখের সামনে কোনো বিচার দেখতে পাচ্ছে না, জনগণের মধ্যে একটা আশঙ্কা যে নিশ্চয়ই বোধহয় সকলে তো আর আইনের এত খুঁটিনাটি জানে না যে এখানে যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত ছিল। তাদের ধারণা যে এই জায়গায় বোধহয় সর্বোচ্চ শাস্তি দণ্ড, যেহেতু এটা হলেই বোধহয় এটা নিশ্চিত হবে যে মৃত্যুদণ্ড মানে তার শাস্তি নিশ্চিত হবে। সেই জায়গা থেকে আমার মনে হয় এই জায়গাটা, অর্থাৎ এক ধরনের হতাশা থেকে জিনিসগুলো আসে। নজিবুল্লাহ হিরু, আপনাকে যদি জিজ্ঞেস করি যে নীনা গোস্বামী যেটি বললেন আর কি, যে এক ধরনের হতাশা তো আছেই মানুষের মধ্যে, সেটি আছে, কিন্তু পাশাপাশি আপনিও কিছু সীমাবদ্ধতার কথাও বলছিলেন যে বিভিন্ন প্রসিকিউশনের পর্যায়ে বা বিভিন্ন ক্ষেত্রে। কিন্তু এই ধরনের ঘটনাগুলো একজন অভিযোগকারী একটা ঘটনা ঘটলে সেই অভিযোগকারী পুলিশের কাছে যাওয়া এবং পুলিশ সেটিকে আন্তরিকতার সাথে নিয়ে সেটার তথ্যগত সত্যতা যাচাই করে তদন্ত করে পূর্ণাঙ্গ প্রতিবেদন দেয়, এই আস্থা বিশ্বাস এটি কি আছে মানুষের মধ্যে? আমি তো মনে করি মানুষের মধ্যে বিশ্বাস আছে, এবং আমাদের দেশে যেটাকে আপনি বলছেন যে হতাশার থেকে একটা কিছু, আমাদের দেশে মানুষের কাছ থেকে একটা আওয়াজ উঠতেই পারে যে এটা হচ্ছে এর বিচার হওয়া দরকার, এটা হতেই পারে। কিন্তু সেটাকে আমাদেরকে নেওয়া হচ্ছে সামাজিক আন্দোলনকে রাজনৈতিকরণের জন্য একরকম প্রক্রিয়া চলছে। সেটার আওয়াজটা যেন ইদানিং বেশি হচ্ছে, যেটা মোটেও শোভনীয় নয়। তাহলে কি এই মৃত্যুদণ্ডের বিধান কি সেরকম কোনো কিছুর আউটকাম হিসাবে আসলো? না 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 না, এই মৃত্যুদণ্ডের সামাজিক চাহিদা অনুযায়ী, সমাজের যে মানুষের ভেতরে যে একটা আকাঙ্ক্ষা ছিল, সেই আকাঙ্ক্ষা অনুযায়ী যে এটা বন্ধ হওয়া দরকার, এই ধর্ষণগুলো বন্ধ হওয়া দরকার। আমাদের দেশের চেয়ে কিন্তু অনেক বেশি আমেরিকায় হচ্ছে, আমাদের প্রতিবেশী দেশ ভারতে হচ্ছে, আপনি ফ্রান্স সুইডেনে হচ্ছে, আমাদের চেয়েও বেশি হচ্ছে সেখানে। না, অনেক দেশেই হয়, কিন্তু সেই ঘটনার পর সেই সমস্ত দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে সেটিকে ডিল করে সেটি নিয়ে অনেক কথা আছে। বাংলাদেশে যেভাবে ডিল হয় সেই সমস্ত দেশে কিভাবে ডিল হয় সেটি ভিন্ন বিতর্ক, আমরা সে আলোচনা যাচ্ছি না। আমি নীনা গোস্বামী, আপনাকে একটু এই আলোচনার সূত্র ধরে জানতে চাই বা আপনার কাছে শুনতে চাই যে এই যে বিচারের প্রক্রিয়াগুলোর মধ্যে যে ধরনের ঘাটতিগুলোর কথা বা সমস্যাগুলোর কথা নজিবুল্লাহ হিরু বলছেন, এগুলিই কি বাংলাদেশে এই যে অপরাধগুলোকে, ধর্ষণ বা নারী নির্যাতন নিপীড়নের ঘটনাগুলোকে মোকাবেলা করার ক্ষেত্রে প্রধান বাধা হয়ে দাঁড়াচ্ছে? অবশ্যই সেগুলো তো এক ধরনের কারণ তো বটেই। আমরা তো অনেক দিন থেকেই বলছিলাম যে একটা সমন্বয়হীনতা আছে। তদন্তকারী যে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছেন তাদের মধ্যেও যথেষ্ট ট্রেনিং এবং সেই তদন্তে যে এক্সপার্ট, সেই জায়গায় একটা মামলা প্রথম সাধারণ পুলিশের কাছে যায়, আবার সেটাকে কেউ ডিসস্যাটিসফাইড হলে হয় সিআইডির কাছে আবার চাওয়া হয় যে আবার এটা পুনরায় তদন্ত হোক, অথবা পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনে না হোক। তাহলে এ ধরনের কোনো এক্সপার্ট কোনো এজেন্সি কাছে একবারেই যদি দেওয়া হয়, যে দেওয়া হলে তাহলে হয়তো বিষয়গুলো একটু সহজ হতো। আমাদের হাতে সময় খুব কম নীনা গোস্বামী, শেষ করতে হবে। তার আগে আমি 20 সেকেন্ড সময় আছে। নজিবুল্লাহ হিরু, নীনা গোস্বামী যা বলছেন আপনি কি বলবেন? আমার বক্তব্য এইটুকুই হলো যে বাংলাদেশের এই ধর্ষণের মাত্রাকে রোখার জন্য এটাকে যে সরকারের যে মৃত্যুদণ্ডের বিষয়টাকে এনেছে নয় এক ধারায় সংযোজিত করেছে, আমি মনে করি যে এটা সময় উপযোগী একটা সিদ্ধান্ত। নজিবুল্লাহ হিরু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ নীনা গোস্বামীকেও। সময়ের অভাবে আমাদের ফিরে যেতে হচ্ছে লন্ডনে মোয়াজ্জেম হোসেনের কাছে। রাকিব, আপনাকে অনেক ধন্যবাদ। শেষ করার আগে আবারও সংবাদ শিরোনাম। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বিপুল ভোটে জয়ী হয়ে দ্বিতীয় মেয়াদের জন্য নির্বাচিত হয়েছেন। বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে ধর্ষণ বিরোধী এক লং মার্চ নোয়াখালীর দিকে যাওয়ার সময় সেটির উপর সরকার সমর্থকরা হামলা চালিয়েছে বলে অভিযোগ, তবে আওয়ামী লীগ অভিযোগ অস্বীকার করেছে। আমাদের পরবর্তী অনুষ্ঠান আগামীকাল বাংলাদেশ সময় সন্ধ্যে 7:30 আর ভারতের সন্ধ্যে 7টায়। সেই পর্যন্ত এখানেই বিদায় চাইছি আমি মোয়াজ্জেম হোসেন।
আপনারা যেখানে আছেন, বিবিসি আপনার সাথেই আছে। নিউজিল্যান্ডের সাধারণ নির্বাচনে প্রধানমন্ত্রী জেসিন্ডা আর্ডেন বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়েছেন। বাংলাদেশে ধর্ষণ বিরোধী